আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর গল্পটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্বগুলো পড়তে হলে বা শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ৩। ঘুমের মাঝে আবারও মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে আমার দিকে। পিটপিট করে চোখ খুলতেই আটকে উঠে সিটের সাথে আরও ঠেসে শুলাম আমি, কেননা আমার মুখের কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছেন রেয়ান। ওনার মুখে সরাসরি সূর্যের আলো পড়েছে, অর্থাৎ সকাল হয়ে গেছে, কিন্তু উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? ঝুঁকে রয়েছেনই বা কেন? ভাবনার মাঝেই বুঝতে পারলাম উনি সোজা হয়ে দাঁড়িয়ে কি যেন বলছেন আমায়। তার কথা বোঝার আগ্রহে তার দিকে তাকিয়ে মনোযোগী হতেই বুঝতে পারলাম উনি গম্ভীর কণ্ঠে আমাকে বলছেন, এই যে মিস, ট্রেনে কি থাকার প্ল্যান প্রোগ্রাম করছো নাকি? চট্টগ্রাম এসে গেছে, ট্রেনের টিকিটে তো চট্টগ্রামের কথাই বলেছিলে মেবি, তো উঠছো না কেন? নাকি তোমার গন্তব্য আলাদা? কথাটা যেন একরাশ বিরক্তি নিয়ে বললেন উনি। সেদিকে পাত্তা না দিয়ে তড়িৎ গতিতে উঠে বসলাম আমি। খানিকটা লজ্জা নিয়ে বললাম, আসলে সারা রাত ঘুমাইনি তো। যাই হোক, ধন্যবাদ। রেয়ান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, অচেনা মানুষের ধন্যবাদ আমি নেই না মিস। আর হ্যাঁ, নিজের ঘুমটা একটু নিয়ন্ত্রণ করবে। আশেপাশে কি হচ্ছে, কি বলছে এবং কে তোমার দিকে তাকিয়ে আছে তা ঘুমের মাঝেও লক্ষ্য রাখা উচিত। তো গুড বাই মিস, আশা করি আর যেন আমাদের দেখা না হয়। বলেই নিজের কাঁধের ব্যাগ সিট থেকে উঠিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল ছেলেটা। আমি নির্বাক চেয়ে রইলাম পুরোটাক্ষণ। ছেলেটার সব কিছুই কেমন অদ্ভুত, তারপরও কি কতগুলো বলে গেল। সব কিছুই মাথার উপর দিয়ে গেছে। এভাবে কেউ কারোর সাথে কথা বলে নাকি? আশা করি আর যেন আমাদের দেখা না হয়। যত সব। ইচ্ছে করছে তার মুখের ওপর বলি, আমিও আপনার সাথে আর দেখা করতে চাই না, কিন্তু কিভাবে? সে তো নেই এখানে, চলে গেছে। হয়তো আর কোনো দিন দেখা হবে না। ভাবতে ভাবতেই নিজের সব কিছু গুছিয়ে নিলাম। ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে নিয়েই দেখলাম সকাল 5:36। একটা দীর্ঘশ্বাস ফেলে লাগেজ নিয়ে ট্রেন থেকে বেরিয়ে ট্যাক্সি নিলাম। এরপর গাড়ি করে সোজা রাঙামাটি চাচ্চুর বাসায়। সকালে ঘুম ভাঙলেও ইচ্ছে করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল দেখি, কিন্তু বেশিক্ষণ না। শুয়ে কেন যেন আরাম পাচ্ছে না সে, তাই পিটপিট করে চোখ খুলতেই অবাক হলো সে, কারণ দিঘি সোফায় শুয়ে আছে। কিন্তু কিভাবে? সে তো বিছানায় শুয়েছিল। তাহলে? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে মাথায় চুল মুছতে মুছতে আবদ্ধ বের হলো। পরনে গাঢ় নীল রঙের ট্রাউজার আর সাদা রঙের গেঞ্জি। আবদ্ধকে এভাবে দেখেই হা হয়ে গেল দেখি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আবদ্ধ চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াতেই দিঘিকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে অনেকটা বিরক্তি প্রকাশ করলো। চোখ মুখ কুঁচকে বলে উঠল, জীবনে ছেলেদের দেখেননি? মুখ বন্ধ করুন। চটজলদি স্বাভাবিক হলো দেখি, সঙ্গে লজ্জাও পেল প্রচুর। আবদ্ধ আবারও বলে উঠল, চুরি করে আবার মাফ চাওয়ার মতো এখন লজ্জা পাচ্ছেন কেন? হাঁ করে তাকিয়ে থাকার সময় মনে ছিল না এমনটা করলে পরে আপনার লজ্জা পেতে হবে? যত সব নাটক। রেগে গেল দিঘি। ভ্রু কুঁচকে বলল, আপনার কি আর কোনো কাজ নেই? সেদে সেদে ঝগড়া করেন কেন বলুন তো? আবদ্ধ নির্লিপ্তভাবে বলল, আমার ইচ্ছে। আপনার ইচ্ছে মানে? সব কি আপনার ইচ্ছেতেই হবে নাকি? আর আমাকে সোফায় আনলো কে? আমি তো বিছানায় ছিলাম, আমি এনেছি। কেন?
ঘুমের মাঝেও কি আপনি আমার সাথে শত্রুতা করতে হবে? আবদ্ধ শান্তভাবে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শত্রুতা তো আপনি করেছেন ঠিকই। ঘুমানোর আগে আমি আপনাকে শর্ত দিয়েছিলাম আমার শরীরের সাথে যেন আপনার শরীর স্পর্শ না হয়, ডিস্টেন্স রেখে শুবেন। কিন্তু গভীর রাতে ঠিকই আমার উপর নিজের হাত পা এমনকি আমার গায়ের উপরই উঠে গিয়েছিলেন আপনি। তাই বাধ্য হয়ে সোফায় শুয়ে দিয়েছি আমি। আবদ্ধের কথায় দেখি আবারও লজ্জা পেল, কিন্তু সেটা পাত্তা না দিয়ে বলে উঠল, তাই বলে সোফায় শুয়ে দিবেন? ডাকতেও তো পারতেন, নতুবা নিজে সোফায় ঘুমাতেন। আপনি জানেন আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করে, এই যে এখন ঘাড়, হাত পা ব্যথা করছে। আবদ্ধ নির্লিপ্ত কণ্ঠে বলল, দ্যাটস নট মাই প্রবলেম মিসেস আহমেদ। তাছাড়া শর্ত যেহেতু আপনি ভেঙেছেন সেহেতু আপনাকেই শাস্তি পেতে হবে। দিঘির এবার রাগ লাগতে শুরু করলো। কি পেয়েছে কি সে? যা ইচ্ছে তাই করবে নাকি? দিঘির ইচ্ছের কি কোনো মূল্য নেই? ছোটবেলায় আর্টস পড়তে চাইলে তার বাবা মা সায়েন্সে ভর্তি করে দেয়। বড় বোন অন্যজনের সাথে পালিয়ে গেলে জোর করে আবদ্ধের সাথে তার বিয়ে করিয়ে দেয়। এখন আবার আবদ্ধের এমন অত্যাচার। না, সে এগুলো মানবে না, কখনোই না। তার তো এখন মনে হচ্ছে আবদ্ধ ইচ্ছে করে করছে এমন। বড় বোন পালিয়ে যাওয়ার শাস্তি দিচ্ছে তাকে। ভাবতে ভ্রুটা আরও কুঞ্চিত হলো দিঘের। তীক্ষ্ণ দৃষ্টিতে আবদ্ধের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সত্যি করে বলুন তো, আপনি আমার বড় বোনের শাস্তি আমাকে দিচ্ছেন, তাই না? দিঘির থেকেও তীক্ষ্ণ দৃষ্টিতে আবদ্ধ এবার তাকালো দিঘির দিকে, বলল, মাথার স্ক্রু ঢিলে নাকি? কি বলছেন এগুলো? কি বলছি বুঝতে পারছেন না? আমার সাথে এমন ব্যবহার করছেন কেন তাহলে? আবদ্ধ ভ্রু কুঁচকে বলল, কেমন ব্যবহার করেছি? আপনাকে কি মেরেছি নাকি কেটেছি, নাকি কাটা গায়ে নুনের ছিটে দিয়েছি? দিঘি আমতা আমতা করে বলল, নাই বা করলেন, কিন্তু এভাবে কথা কেন বলেন? নিজের বউকে কেউ আপনি আপনি করে বলে? এমন রূঢ় ব্যবহার করে? আপুর সাথে বিয়ে হলে নিশ্চয়ই এমন ব্যবহার করতেন না। শোনো, তোমার আপু বা তোমাকে কাউকেই পছন্দ ছিল না আমার। মায়ের পছন্দেই বিয়ে করেছি আমি। তাই কারো জন্য অন্য কাউকে শাস্তি দেওয়ার কথা প্রশ্নই আসছে না। আর রইল ব্যবহারের কথা, তোমার বর এমনই, কারোর সাথে অন্যভাবে কথা বলা বা মা বোন ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসা, দুটোর কোনোটিই পারে না সে। তবে তুমি করে বলতে পারি যা এখন বলছি আমি, চাইলে তুই করেও বলতে পারি, বলবো? আবদ্ধকে দেখিয়ে দিঘি ভেঙচি কাটে। আবদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় দিঘির দিকে, সেদিকে পাত্তা দেয় না দিঘি। ধীর পায়ে এগিয়ে যায় বাথরুমের দিকে। মনে মনে কেমন ভালো লাগা কাজ করছে তার মধ্যে। বড় আপুর জন্য তার সাথে আবদ্ধ রেগে নেই। তার ওপর আবদ্ধ কি যেন বলেছিলেন, তোমার বর। উফ, কথাটা এখনো কানে বেজে চলেছে দিঘির। নতুন এক অনুভূতির প্রকাশ পাচ্ছে। মনে মনে পণ করল দিঘি। বিড়বিড় করে বলে উঠল, আমিও দেখব মিস্টার খারুস, আপনি কিভাবে আমাকে ভালো না বেসে থাকতে পারেন। চাচুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে দুপুর হয়ে উঠল। পাহাড়ের উপর বাড়ি হওয়ায় বিশেষ বেগ পেতে হয়েছে আমার। অবশেষে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে যেতেই কোত্থেকে মেহরুন এসে হাজির। আমাকে দেখেই চেঁচিয়ে উঠল সে, শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে ভরা কণ্ঠে বলে উঠল, ইয়ার, কেমন আছিস মিরু? কতদিন পর দেখা হলো আমাদের।
আর কালকে বিয়েতে এলি না কেন? আজকে এসেছিস তাও এত দেরি? আমি মুচকি হেসে বললাম, আগে ভেতরে তো ঢুকতে দে। দাঁত বের করে হেসে উঠল মেহেরুন। দরজা থেকে সরে দাঁড়াতেই ভাইয়া এসে দাঁড়ালেন সামনে। ভ্রু কুচকে আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, কিরে মেহেরুন, এইটা কেডা? দেখতে তো মিচকি শয়তানের মতো লাগতেছে। মীরা মিচকি শয়তান নাকি? বলেই থুতনিতে এক হাত রেখে ভাবার ভঙ্গিমা করলেন। আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। বিরক্তি নিয়ে বলে উঠলাম, তুই আগের মতোই রয়ে গেছিস ভাইয়া, এখনও পাল্টাসনি। এত এত কথা শোনাতে পারিস আমাকে? উফ, কি বললি? আমি তোকে কথা শোনাই? তুই তো মির্জাফর হয়ে গেলি রে মীরা। তোর লাইগা এত কিছু করছি আর তুই মেহরুনের সামনে আমাকে, ইয়াসিনকে অপমান করছিস, ইজ্জত লুটে ফেলেছিস আমার। শেম অন ইউ গার্ল, অকৃতজ্ঞ মেয়ে। মেহরুন ভ্রু কুচকে ইয়াসিন ভাইয়াকে বলল, তোর আবার ইজ্জত ছিল কবে রে ইয়াসিন? ইয়াসিন ভাইয়া চটে গেলেন। বিদ্রূপ কণ্ঠে বলে উঠলেন, তোরে কিন্তু এখন কিলামু মেহরুন না। বড় ভাইয়ার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস বেয়াদ্দপ মেয়ে? বলতে বলতেই হঠাৎ ভেতর থেকে ফুপা বলে উঠলেন, মেহরুন, ইয়াসিন। দরজায় দাঁড়িয়ে কার কার সাথে কথা বলছিস তোরা? ইয়াসিন ভাইয়া চেঁচিয়ে উঠে বললেন, আব্বু, মীরা এসেছে। কথা শুনে ফুপা এগিয়ে এলেন দরজার দিকে। আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কেমন আছিস মা? কতদিন পর দেখলাম তোকে। বড় হয়ে গেছিস অনেক। তা কালকে এলি না কেন? বিয়ে বাড়ির সাজগোজও তো এখনও তেমন নেই, মজাও করতে পারলি না। আমি মুচকি হেসে বললাম, কালের পরীক্ষা শেষ হয়েছে ফুপা, এজন্যই আজকে আসতে হয়েছে। আমার কথা শুনে ফুপাও মুচকি হাসলেন। পরপরই ইয়াসিন ভাইয়াকে ধমক দিয়ে বলে উঠলেন, সমস্যা কি তোর ইয়াসিন? মেয়েটা মাত্র এসেছে আর তুই ওকে বাসায় ঢুকতে না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস? মানে কি এগুলোর? ইয়াসিন ভাইয়া মাথা চুলকাতে চুলকাতে বলে উঠলেন, আমাকেই একা কেন বকছো আব্বু? মেহরুনও তো ছিল। ফুপা চোখ পাকিয়ে তাকালেন। সাথে সাথে ইয়াসিন ভাইয়া চুপ হয়ে গেলেন। মেহরুন আমাকে তার রুমে নিয়ে গেল। রুমে ঢুকতেই তার কথার ঝুলি শুরু হয়ে গেল। ব্যাগ রেখে মাত্র বিছানায় আরাম করে শুয়েছি আমি। অমনি মেহরুন বলে উঠল, জানিস আবদ্ধ ভাইয়ের বড় ভাইও তোর মতো কালকে আসতে পারেনি বিয়েতে। ওনার কি যেন কাজ ছিল। আমি ভ্রু কুচকে বললাম, এ কেমন ভাই, নিজের আপন ভাইয়ের বিয়েতেই আসেনি? আব্রাহাম ভাইয়া এমনই, ওনার লাইফে আছে শুধু কাজ আর কাজ। মনে আছে ছোট্টবেলায় কাজের বাহানা দেখিয়ে আমাদের সাথে তেমন কথাও বলতেন না তিনি। আবদ্ধ ভাইয়া যা একটু এখানে আসলেও উনি তো একদমই আসতেন না। এখানে আবদ্ধ ভাইয়ার বিয়ে করানো হয়েছে দেখে অনেক আকুতি মিনতির পর এসেছেন। তোর আমার একটু আগেই তো তিনি পৌঁছেছেন এখানে। তোর আসার একটু আগেই তো পৌঁছেছেন এখানে, এসেই আবার কোন কাজে বেরিয়ে গেলেন। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল মেহেরুন। আমার পাশে বসে পা ভাঁজ করে বলে উঠল, আব্রাহাম ভাই না অনেক সুন্দর হয়ে গেছে জানিস? সেই 10 বছর আগে দেখেছিলাম। আগেও তো অনেক সুন্দর ছিলেন, তাই না? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, মনে নেই আমার, কতদিন হলো দেখিনি। চেহারা মনে থাকার কথাও তো না। তোর কিভাবে মনে আছে আল্লাহই জানেন। তাছাড়া তোদের সাথে যোগাযোগ হলেও ওনাদের সাথে তো
তেমন যোগাযোগ হতো না। মেহরুন মন খারাপ করে বলল, ইস, বড় চাচ্চুর সাথে যদি আমাদের সবার বাবা মার ঝগড়া না হতো তাহলে হয়তো আমরা এই 10 বছর একসাথে থাকতাম। আমি ধীর কণ্ঠে বললাম, বাদ দে এসব। আগে বল ভাবি কোথায়? রুমে আসার সময় তো দেখলাম না। ভাবি ভেতরে রুমে আছে, সব মেহমান ঘিরে ধরেছে তাকে। তুই মাত্র এলি দেখে ওদিক যায়নি। পরে মেহমান তোকে পেলে আর রেস্ট করার সুযোগই দিত না। এটা সেটা জিজ্ঞেস করে তোর মাথায় খেয়ে ফেলতো। আমি মৃদু হাসলাম। পরপরই চোখটা বন্ধ করে ফেললাম। মেহরুনও আর কিছু বলল না। যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 4। ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে যায় আমার। উঠে মেহরুন আর আমি চলে যাই নতুন ভাবির সাথে দেখা করতে। হল রুমের মতো একটা বড় রুমে নতুন ভাবিকে বসিয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে এখনও মেহমানরা বসে আছে। আমাকে সেখানে দেখতেই এক আত্মীয় হাসি মুখে বলে ওঠেন, আরে মীরা না তুই? কয়েকদিন আগে ছবি দেখেছিলাম, ছবির থেকেও তো বেশি পিচ্ছি তুই। ওনার কথা শুনে সবাই আমার দিকে তাকালেন। আমি মুচকি হাসলাম। মেজো চাচি হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে। আমাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলে উঠলেন, এখন আসার সময় হয়েছে তোর? কালকে এলি না কেন? ঢাকায় থেকেও তো বাসায় আসতি না। মেজো চাচিকে কি আর ভালো লাগে না তোর? জড়িয়ে ধরা অবস্থায় মাথা নাড়ালাম আমি। মৃদু কণ্ঠে বললাম, কখনো না, তুমি তো আমার বেস্ট চাচি। পরীক্ষার জন্য কালকে আসতে পারিনি, না হলে তো কালই চলে আসতাম। এমন কথা বলার সুযোগও পেতে না তখন। মেজো চাচি হেসে দিলেন। সরে দাঁড়িয়ে আমার হাত ধরে নতুন ভাবির পাশে বসালেন। আমি সালাম দিলাম ভাবিকে, তিনিও জবাব দিলেন। এর মধ্যে একজন হঠাৎই বলে উঠলেন, কতদিন পরে আসলা এখানে? তোমার বড় চাচা যদি ওই রকম আকাম না করতো তাহলে সবার আলাদা থাকতে হইতো না। তোমার চাচা মরেও যেন শান্তি দিয়ে যায়নি কাউকে। সবাই আগেও যেই আলাদা, এখনও কথাটা শুনে নিমেষেই মনটা খারাপ হয়ে গেল আমার। অন্য কেউ আমাদের পরিবারের সদস্যকে এমন বলবে তা মোটেও ভালো লাগে না আমার। যেমনই হোক, চাচা ছিল সে আমার। দীর্ঘশ্বাস ফেলে তবু ওই ব্যক্তির দিকে তাকিয়ে সামান্য হাসার চেষ্টা করলাম। অতঃপর কোনো মতে সেখান থেকে বেরিয়ে একাই চলে এলাম ছাদে। নতুন ভাবির সাথেও তেমন কথা হলো না আর। তখন ছোট হলেও কিছু কিছু পুরনো কথা মনে আছে আমার, সাথে আব্বুর থেকে শোনা কিছু ঘটনা। আমার আর মেহরুনের বয়স যখন 10 বছর, ইয়াসিন আর আবদ্ধ ভাইয়ার বয়স 11 আর আব্রাহাম ভাইয়ার বয়স 13 বছর। আব্রাহাম ভাইয়া সব সময় আলাদা থাকতে পছন্দ করতেন। আমাদের সাথে তেমন মিশতেন না। সব সময় কোনো না কোনো কাজে লেগে থাকতেন উনি। হয়তো বই পড়তেন, ড্রয়িং করতেন অথবা ফুলে পানি দিতেন। তবুও রাঙামাটির ঠিক এই বাড়িটায় হাসি খুশি ছিলাম আমরা ঢাকার হলেও দাদাজান খুব শখ করে রাঙামাটির পাহাড়ের ওপর বিশাল এক বাড়ি তৈরি করেন, যেখানে আব্বুরা 4 ভাই থাকতেন। ফুপির বিয়ে হয়ে যাওয়ায় তিনি চট্টগ্রামে চলে যান।
ফুপির ছেলে হলেন ইয়াসিন ভাইয়া। একেবারে না থাকলেও ফুপিরা সবাই ঈদে পর্বে আসতেন এখানে। তখন কি না আনন্দ হতো আমাদের মাঝে। কিন্তু 10 বছর আগে এমনই এক ঈদে সব কিছু উলটপালট হয়ে যায়। ওইবার ঈদের পরের দিন এক তিক্ত সত্য সামনে আসে। বড় চাচি সন্তান জন্ম দেওয়ায় অক্ষম ছিলেন, তাই বড় চাচু বহু নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছিলেন। যা জানার পর সব ভাইয়েরা প্রতিবাদ করতে চাইলে বড় চাচু বাজেভাবে কিছু কথা শোনান। রেগে গিয়ে মেজো চাচু আব্রাহাম ভাইয়া আর আবদ্ধ ভাইয়াকে নিয়ে চলে যান ঢাকায়। আব্বুও আমাকে আর আম্মুকে নিয়ে ঢাকায় এক ভাড়া বিল্ডিংয়ে ওঠেন। ইয়াসিন ভাইয়াকে নিয়ে ফুপিও চলে যান চট্টগ্রাম। সাথে বড় চাচিও নিজ বাবার বাড়ি চলে যান একেবারে। বাকি রয়ে যায় বড় চাচু আর ছোট চাচু। ছোট চাচুর আর্থিক অবস্থা ভালো না থাকায় মেহেরুন আর ছোট চাচিকে নিয়ে বাধ্য হয়েই থাকতে হয় এখানে। তবে এক ঘরে থাকলেও বড় চাচুর সাথে তেমন কথা হতো না, কারণ একাকিত্ব কুরে কুরে খাচ্ছিল বড় চাচুকে। কেননা আমরা কেউই যেতাম না রাঙামাটি, না যোগাযোগ করতাম বড় চাচুর সাথে। ছোট চাচুর সাথে যাই একটু ফোনে কথা হতো। এরপর এক সময় বড় চাচু মারা যান। অভিমান ভেঙে সব ভাইয়েরা আবার রাঙামাটি যান নিজের বড় ভাইকে শেষবার দেখতে। তবে কোথাও না কোথাও একটুখানি অভিমান হয়তো রয়েই গেছে সবার। তাই তো ছোট চাচু বাদে কেউই এখনও রাঙামাটির এই বাড়িটায় থাকে না। এই তো কয়েক মাস আগেই বড় চাচুর মৃত্যু 2 বছর হলো। প্রতি মৃত্যু বার্ষিকীতে ভাইয়েরা মিলে সবাই রাঙামাটি এলেও আমি আর আব্রাহাম ভাই কখনো যেতাম না। এমনকি বড় চাচুকে শেষবার দেখতেও যাইনি। ওনারটা জানি না, তবে আমার কেন যেন যেতে ইচ্ছে করতো না। পাষাণ হৃদয় নিয়ে রয়ে যেতাম ঢাকায়। ফোনেই যোগাযোগ করতাম সবার সাথে। এবং মেঝো চাচু আর আমরা একই শহরে বসবাস করলেও আব্বু আম্মু অথবা চাচু চাচি বাদে কেউই কারো বাসায় যেতাম না। তারা আসলেই টুকটাক দেখা বা কথা হতো, এই যা। 10 বছরের মাঝে আমার সাথে আব্রাহাম ভাইয়ার দেখা হয়নি কখনো। কেউ আগ্রহই প্রকাশ করিনি। এই এত বছর পর মেঝো চাচু সিদ্ধান্ত নেন আবদ্ধ ভাইয়ার বিয়ের অনুষ্ঠান রাঙামাটিতে করবেন। এতে যদি পরিবারের সবাই এই ছোট্ট বাড়িটায় আবার একসাথে হাসি খুশি থাকে। মেহমানরা চলে যেতে যেতে বিকাল 5টা প্রায়। শীতকাল হওয়ায় সন্ধ্যা নেমে গেছে আকাশে। ক্লান্ত পায়ে রুমে ঢুকতেই মেজাজ বিগড়ে গেল দিঘির। আবদ্ধ সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। দিঘি যে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। রেগে গিয়ে আবদ্ধর সামনে বরাবর কোমরে হাত দিয়ে দাঁড়ালো দিঘি। তাতেও যেন আবদ্ধের কোনো খেয়াল নেই। দিঘি এবার খানিকটা কেশে আবদ্ধের মনোযোগ পাওয়ার চেষ্টা করে। এতে দিঘির দিকে একবার তাকিয়ে আবারও কাজে লেগে যায় আবদ্ধ। রাগের সীমা যেন অতিক্রম হয়ে যায় দিঘির। সোজা ল্যাপটপ বন্ধ করে সেটা বিছানার ওপর ছুঁড়ে মারে। আবদ্ধ বিরক্তি মাখা চেহারায় দিঘির দিকে তাকিয়ে বলে উঠল, আমার ল্যাপটপ দাও দিঘি। না কেন? আরও রেগে গেল দিঘি। আবদ্ধ কিভাবে বলছে কেন শব্দটা? আবদ্ধ কি জানে না? কেন জানে না দিঘি তার বউ? আর জানা উচিত তার বউ কেন এমন করেছে, কিন্তু আবদ্ধ জানে না, জানার চেষ্টা পর্যন্ত করেনি। তার ওপরও সারাদিন এক ফোঁটা দেখাও দেয়নি দিঘির সাথে। আবার এখন কথাও বলছে না এইভাবে। অভিমানে মুখ ফুলিয়ে ফেলল দিঘি।
তা দেখে ভ্রু কুঁচকে বলে উঠল আবদ্ধ, সমস্যা কি? মুখ এমন করে রেখেছ কেন? এখন আবার কি করেছি আমি? দিঘি রাগ দেখিয়ে বলল, বলুন কি করেননি আপনি? সকাল থেকে আমি যে ছিলাম না সে খেয়াল আছে আপনার? একবার আমাকে দেখতেও গেলেন না আপনি। আবদ্ধ অবাক হয়ে বলল, তুমি আবার কোথায় গিয়েছিলে? আমার মতোই তো তোমাকে মেহমান দেখতে চেয়েছিলেন বিধায় আম্মু হল রুমে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছিল আম্মু, কিন্তু আমি বলতে চাচ্ছি আমি যে সারাদিন আপনার সাথে ছিলাম না, আপনার কি তাতে একবারও দেখতে ইচ্ছে করেনি আমাকে? আবদ্ধ ভ্রু কুঁচকে বলল, কেন দেখতে ইচ্ছে করবে কেন? আর কই সারাদিন আমার সাথে ছিলে না? সকালেও তো ঝগড়া করলে আমার সাথে, এখনও করছো। দিঘি চোখ বড় বড় করে বলল, আমি আপনার সাথে ঝগড়া করি নাকি আপনি করেন? বলতে বলতেই গলা নরম হয়ে এলো দিঘির। করুণ স্বরে আবদ্ধকে বলে উঠল সে, আমাকে কি একটু ভালোবাসা যায় না আবদ্ধ? আমিও চাই অন্যান্য বরের মতো আপনিও আমাকে একটু ভালোবাসেন, একটু কেয়ার করেন। আবদ্ধ কিছু না বোঝার মতো করে বলে উঠল, কি বলছো তুমি? বুঝতে পারছি না। মুহূর্তেই চোখ সরু হয়ে এলো দিঘির। সে বুঝতে পারছে না আবদ্ধ ইচ্ছে করে এমন কথা বলছে, বুঝেও না বোঝার ভান করছে সে। তাই দিঘি দাঁত কটমট করে আবদ্ধকে বলল, ঢং করবেন না, আমিও দেখব আপনার এ ঢং কোথায় যায়। আপনি আমাকে একদিন না একদিন ভালোবাসবেনই। এই জন্য আমার যা করা লাগে আমি তাই করব, দেখে নিয়েন। আবদ্ধ উঠে দাঁড়িয়ে বিছানা থেকে ল্যাপটপ নিতে নিতে বিরক্তি নিয়ে বলে উঠল, তোমার যা ইচ্ছে তাই করো। কথাটা শুনে মুখ বাঁকালো দিঘি। আলমারি থেকে কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুম। দিঘি যাওয়ার দিকে তাকিয়ে আবদ্ধ মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, পাগল মেয়ে একটা। কিছুক্ষণ পর দিঘি ফ্রেশ হয়ে এসেই দেখে আবদ্ধ এখনো কাজ করছেন। তার পাশেই খাবারের দুটো প্লেট, হয়তো কেউ দিয়ে গেছে তাদের। ভ্রু দুটো কুঁচকে নিল দিঘি। থপ করে আবদ্ধের পাশে বসে প্লেট থেকে খাবার নিয়ে আবদ্ধের মুখের কাছে নিতেই মুখ সরিয়ে নিল আবদ্ধ। বিরক্তি, সমস্যা কি? এমন করছো কেন? আবদ্ধ থেকে দ্বিগুণ বিরক্তি নিয়ে দিঘি বলল, দেখছেন না খাওয়াচ্ছি? চুপচাপ খান। মানে কি? চুপচাপ খান, না হলে কিন্তু ল্যাপটপ আবারও বন্ধ করে দেব। আবদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। দিঘি সেদিকে পাত্তা না দিয়ে খাবার আবদ্ধের মুখের কাছে ধরতেই আবদ্ধ আবারও মুখ সরিয়ে ফেলল। এতে দিঘি চোখ পাকিয়ে তাকালো আবদ্ধের দিকে, যার অর্থ না খেলে ল্যাপটপ ছুঁড়ে মারব আমি। বাধ্য হয়ে দিঘির হাতেই খেতে লাগলো আবদ্ধ। মুচকি হাসল দিঘি। আবদ্ধের সাথে দিঘিও খেতে শুরু করলো। এবার ছাদে অনেকক্ষণ অতিবাহিত করে সন্ধ্যার আজান দেওয়ার আগেই নেমে এলাম ছাদ থেকে। দিঘি ড্রয়িং রুমে যেতেই হঠাৎ একটা রুম চোখে পড়ল। দরজা ভেড়ানো হলেও একটু ফাঁকা জায়গা দিয়ে টেবিলে অনেকগুলো বই পড়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। ছোটবেলা থেকেই উপন্যাসের প্রতি আমার দুর্বলতা। দূর থেকে টেবিলের বইগুলো অনেকটা উপন্যাসের বইয়ের মতো লাগছে আমার। ইচ্ছে করছে বইগুলো নিয়ে এখনই পড়া শুরু করি। কিন্তু ভাবির সাথে দেখা করার সময় মেহেরুন বলেছিল ওইটা নাকি আব্রাহাম ভাইয়ার রুম। উনি যদি ভিতরে থাকেন। পরক্ষণে বই পড়ার লোভটা সামলাতে না পেরে মাথায় সব নয়-ছয় চিন্তা ভাবনা বাদ দিয়ে সোজা ঢুকে গেলাম রুমের ভেতর। ধীর পায়ে টেবিলটার দিকে এগিয়ে গিয়ে সেখান থেকে একটা বই হাতে নিলাম, হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি।
পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখছিলাম, হঠাৎই পিছন থেকে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, এই যে মিস, কে আপনি? আমার রুমে ঢুকেছেন কেন? আবার পারমিশন ছাড়া আমার বইও ধরছেন। চমকে উঠায় হাত থেকে বই পড়ে গেল আমার। ধীরে ধীরে পিছনে ফিরে সরি বলতে যাব, কিন্তু পেছনে ফিরেই আরেক দফা চমকে উঠলাম আমি। ভেজা চুল মুছতে মুছতে ভ্রু কুঁচকে একজন সুদর্শন ব্যক্তি তাকিয়ে আছেন আমার দিকে। এটা তো সেই ট্রেনের ছেলেটা, কিন্তু সে এখানে কিভাবে? দেখে তো মনে হচ্ছে মাত্রই গোসল করেছে, কিন্তু এখানে গোসল করবে কেন সে? এই রুমেই বা কেন সে? গোসল করার জন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গোসল করতে আসেনি তো? আরে ধুর, গোসল করার জন্য তো হোটেলও আছে। চট্টগ্রাম থেকে এত দূর আসবেন কেন? তাহলে কি উনি আমাদের পরিচিত কেউ? এর মাঝেই উনি গম্ভীর কণ্ঠে ভ্রুটাকে আরেকটু কুঁচকে বলল, ঘুম কাতরে মিস, তুমি আমার রুমে কী করছো? আর এখানেই বা কিভাবে এলে? আমি অবাক হয়ে বললাম, এটা আপনার রুম? কেন? সাথে সাথে আপনা আপনি আমার মুখ থেকে বেরিয়ে এলো, আব্রাহাম ভাইয়া। উনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আমার দিকে। গম্ভীর কণ্ঠটা আরও গম্ভীর করে বললেন, তুমি আমার নাম চেনো কিভাবে? তোমাকে তো আমি আমার এ নামটা বলিনি, তাহলে জানলে কিভাবে? আর এখানেই বা এসেছো কিভাবে? কে তুমি? আমি উত্তর দিলাম না। মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলাম তাকে। উনি ডান ভ্রু কুঁচকে আমার দিকে খানিকটা ঝুঁকে নিজের বিখ্যাত ডায়লগটা বললেন, আমাকে কি বেশি সুন্দর লাগছে মিস? কিছু না বলে মাথা নিচু করে ফেললাম আমি। উনি শটান হয়ে দাঁড়িয়ে এবার কঠোর কণ্ঠে বলে উঠলেন, উত্তর দেওনি এখনো, কে তুমি? আমি মিনমিনিয়ে বললাম, আপনার সেজু চাচুর মেয়ে আমি, আব্রাহাম ভাইয়া। সত্যি? অবিশ্বাস্য কণ্ঠে কথাটা বলেই 2-3 সেকেন্ড চুপ রইলেন উনি। পরপরই আবার কঠোর কণ্ঠে বলে উঠলেন, আমার নাম রায়হান আহমেদ রেয়ান। আব্রাহাম শুধুমাত্র আমার ফ্রেন্ড সার্কেল, আব্বু আম্মু আর কিছু সংখ্যক আত্মীয় ডাকে। তুমি ডাকবে না মিস, বুঝতে পেরেছ? মাথা উপর নিচ নাড়ালাম আমি। উনি আবারও বলে উঠলেন, আচ্ছা তুমি কি সত্যিই মীরা? কেননা আমার জানা মতে সেজো চাচুর মেয়ে কখনো আমাকে আব্রাহাম ভাইয়া বলে ডাকতো না, রেয়ান ভাই বলতো। সো তুমি যে মরুভূমি, তার গ্যারেন্টি কোথায়? এমনও তো হতে পারে তুমি এখানে বই চুরি করতে এসেছিলে আর ধরা পড়ে যাওয়ায় বানিয়ে বানিয়ে কথা বলছো। এমন কি হতে পারে না? কথাটা শুনে কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে রইলাম। প্রথমত ছোটবেলার কথা তার এখনও মনে আছে। সে যে আমাকে মরুভূমি বলে ডাকতো সেটাও পুরোদমে মনে আছে তার। কিন্তু রেয়ান তাকে বই চুরির অপবাদও দিয়েছেন, অর্থাৎ সে বই চোর। তার নিজের বাবা মার আপন সন্তান হয়েও তাকে সন্দেহ করছে এই লোক। অনাথ করে দিয়েছে একদম, ভাবা যায়? চলবে। পরবর্তী পর্বগুলো দেখার জন্য বা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য।